আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আজকে কিন্তু আবারও চলে আসলাম তোমাদের লাইভ ক্লাসে। আজকে আমরা লাইভ ক্লাসে যে টপিকটা নিয়ে পড়বো সেই টপিকটা হচ্ছে কারক বিভক্তি। কারক বিভক্তিতে তোমাদের কিন্তু অনেকেরই সমস্যা। আমি তোমাদেরকে একটা পোস্ট করে কমেন্টে জানিয়েছিলাম, যে কমেন্টে বলতে বলেছিলাম যে তোমাদের কি কি সমস্যা তোমরা একটু আমাকে জানাও। তোমরা কিন্তু আমাকে জানিয়েছিলে ভাইয়া কারক তো সমস্যা রয়েছেই, পাশাপাশি কারকের পাশাপাশি তোমাদের বিভক্তিতে অনেক সমস্যা। তো আজকে আমরা কারক ও বিভক্তি নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকে কারকের প্রথম পর্ব, আমরা খুব শীঘ্রই আবার কারকের দ্বিতীয় পর্ব ক্লাসটা নিব। আজকে আমরা কারকের বেসিক আলোচনার পাশাপাশি কারক কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়েও, এবং বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো বন্ধুরা, সব কিছুর সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর তোমাদের প্রথম কাজ, যারা যেখান থেকে ক্লাস করছো প্রত্যেকেই একটু জানিয়ে দিবে যে কে কোথা থেকে ক্লাস করছো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বাংলাদেশের কে কোথা থেকে ক্লাস করছো। এক, দ্বিতীয়ত হচ্ছে ক্লাসটা শেয়ার করবে। তৃতীয়ত, আমাদের এই ক্লাসটা কিন্তু হচ্ছে 10 মিনিট স্কুল লাইভ গ্রুপ থেকে, গুড লাকের পক্ষ থেকে। আমাদের এই লাইভ ক্লাসের সাপোর্টে রয়েছে গুড লাক। তো বন্ধুরা, আশা করি তোমরাও এই ক্লাসে যোগদান করবে। আর ক্লাসে যোগদান করার জন্য যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় সেটা হচ্ছে, যদি তোমরা পারো তাহলে একটু খাতা কলম নিয়ে বসো, কারণ খাতা কলম নিয়ে বসলে আমি তোমাকে যতগুলো কথা বলবো, গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু তুমি লিখে রাখতে পারবে। তো বন্ধুরা, চলো আমরা আস্তে আস্তে ক্লাসে চলে যাই। তোমরা যারা ক্লাসে আসছো তারা তো ক্লাসটা শেয়ার করবাই, পাশাপাশি আমিও তোমাদের কাছ থেকে 30 সেকেন্ড সময় চেয়ে নিব, কারণ আমিও আমার এই ক্লাসটা শেয়ার করব। তো বন্ধুরা, চলো আমিও শেয়ার করি আর তুমিও শেয়ার করো। আজকে আমরা ইনশাল্লাহ কারক এবং বিভক্তি দুইটারই সমাধান নিয়ে কথা বলবো। আর তোমরা যারা ক্লাসে নতুন জয়েন করছো তারা কিন্তু জানাতে ভুলবে না যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, কারণ তোমরা কে কোথা থেকে ক্লাস করছো এটা জানালে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা কোথা থেকে ক্লাসটা করছো। আমি চেষ্টা করব তোমাদের যথাসাধ্য কমেন্ট পড়ার। আর তোমরা প্রাসঙ্গিক প্রশ্ন করবে, আমি যখন ক্লাসটা বোঝাবো, বোঝানোর সময় তুমি কিন্তু প্রাসঙ্গিক প্রশ্ন করবে। আমাদের ক্লাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছে। আমি যদি একটু কয়েকটা নাম পড়ে ফেলি তাহলে বোধহয় খুব ভালো হয়। চলো আমরা কয়েকটা একটু নাম পড়ে ফেলি, কারা কারা আমার ক্লাসে জয়েন করলে। ক্লাসে যারা জয়েন করছো তারা হচ্ছে যে, পাশাপাশি ক্লাসে হচ্ছে সিয়াম জাহাঙ্গীর, তুমি ক্লাস করছো, জাওয়াত ক্লাস করছো। সিয়াম জাহাঙ্গীর, তুমি সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। পাশাপাশি পাশাপাশি হচ্ছে আমরা রাইদকে দেখতে পাচ্ছি, ঢাকা থেকে কামরুল হাসান, দিনাজপুর থেকে মুস্তাফিজুর রহমান, তারপর আমরা দেখতে পাচ্ছি জাওয়াত নোয়াখালী থেকে, নাইম সিরাজগঞ্জ থেকে, সুজল ঘোষ ফেনী থেকে, তারপর চট্টগ্রাম থেকে শিবলি, না আহমেদ, আহমেদ চট্টগ্রাম থেকে আহমেদ আহমেদ ক্লাস করছো। শাকিরুল তুমি ক্লাস করছো, ওকে। তারপরে যারা ক্লাস করছো কামরুল হাসান, নাইম, ফারহান ফারহান নরসিংদী থেকে, ওকে, অনেকেই কিন্তু ক্লাস করছো। গিয়াসুদ্দিন টাঙ্গাইল থেকে, আয়শা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। রাজবাড়ি থেকে রাকিব হাসান, হ্যাঁ তুমি তো চলে এসেছো পাংশা থেকে, ওকে। তারপরে জাওয়াত নোয়াখালী, আয়শা নরসিংদী, তারপর সুলাইমান সিলেট থেকে, অনেকে ক্লাসে জয়েন করেছো। তো বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ও ওয়েস্ট বেঙ্গল থেকে রয় তুমি ক্লাস করছো, ওকে, ধন্যবাদ তোমাকে। দিয়া বড় বড় মধ্যে চলে এসেছো, দিয়া অনেকদিন পর তোমাকে দেখলাম। আচ্ছা, দিয়া টাঙ্গাইল থেকে বরাবরই আছো, ওকে। আরিয়ান তুমি সালাম জানাচ্ছো, ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, আমরা বোধহয় আস্তে আস্তে ক্লাসে চলে যাব। ক্লাসে চলে গেলে আমাদের সুবিধা হবে। আমরা কারক বোঝানোর শুরুতে আমরা জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে বিভক্তি নিয়ে। দেখো, বিভক্তি নিয়ে আমাদের অনেকের অনেক সমস্যা রয়েছে। এখন বিভক্তিটা কি সেটা হচ্ছে যে, মাথায় রাখতে হবে, আমি দুটো বাক্য লিখবো, এই দুটো বাক্য তোমাদের একটু বুঝতে হবে খুব ভালো করে। সেই দুটো বাক্য হচ্ছে, খেয়াল করে দেখো, আমি যদি বলি আমার হাত আমার হাত কলম আছে। বন্ধুরা, এই বাক্যটা কিন্তু একটা ভুল বাক্য। মাথায় রাখতে হবে, আমার হাত কলম আছে একটা ভুল বাক্য।
এই বাক্যটাকে আমরা কিন্তু ঠিক করব। আর আরেকটা হচ্ছে ঠিক করতে করতেই বুঝবো যে বিভক্তিটা আসলে কি। আবার খেয়াল করে দেখো, আমি যদি বলি আমি বন্ধুরা খেয়াল করে দেখো, যে দুটো বাক্য লিখেছি এই দুটো বাক্য তোমাদের একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে এই দুটো বাক্য আমি ভুল লিখেছি, তবে এই ভুলগুলো যখন আমি ঠিক করতে থাকবো ততক্ষণে কিন্তু আমি বুঝে ফেলবো যে আসলে বিভক্তি আসলে কোনটা, বিভক্তিটা কি। বন্ধুরা খেয়াল করে দেখো, এই বাক্যে আমাদের কি লিখতে হবে দেখো, বলো তো বন্ধুরা সবাই, তোমরা আমার একটু কমেন্ট করে জানাও তো যে এই বাক্যটাকে কিভাবে ঠিক করলে বাক্যটা ঠিক হয়ে যাবে। সবাই আমাকে একটু জানাও। এই যে হাত, দুখানে আমি হাত লিখেছি, এই হাতটার মধ্যে কি করলে, হাতটার মধ্যে কি করলে আমাদের জিনিসটা ঠিক হয়ে যাবে, একটু দেখো তো বন্ধুরা, সবাই আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, হ্যাঁ, প্লাবন তালুকদার অনেকেই কিন্তু ক্লাস শেয়ার করছো, আসিফ আহমেদ ভোলা থেকে ক্লাস করছো। ওকে, আমাদের ক্লাসে কিন্তু এখন অনেকেই ক্লাস করছে। ওকে, তো বন্ধুরা হ্যাঁ, তোমরা যারা যারা কমেন্টে জানাচ্ছ, হ্যাঁ অনেকে কিন্তু ঠিকঠাক, সাদিক অলরেডি ঠিক উত্তর দিয়ে দিয়েছো। তো এখানে বেসিক্যালি হচ্ছে প্রথমে কিন্তু হাতে হবে। এটা কি হবে বন্ধুরা? হাতে। এখানে দেখো অতিরিক্ত কি যোগ হয়েছে? এ। আবার খেয়াল করে দেখো এখানে কি হবে, দ্বিতীয়টা কি হবে বন্ধুরা? তোমরা একটু আমাকে জানাবে যে এখানে দ্বিতীয়টা কি হবে। আমি হাত পালি, এটাকে যদি আমি ঠিক করি তাহলে এটা কি হবে বন্ধুরা, বলো তো সবাই একটু আমাকে জানাও তোমরা। আর তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা ক্লাস করছো, নতুন করে ক্লাসে আসছো, তোমাদের দায়িত্ব হচ্ছে এই ক্লাসটাকে শেয়ার করে দেওয়া। তোমরা যত বেশি ক্লাস শেয়ার করবে তত বেশি স্টুডেন্টরা কিন্তু আমরা একত্রে ক্লাস করতে পারবো। তো তোমরা তোমাদের কাজটা করতে থাকো, প্লিজ আমাকে একটু জানাও যে আমি হাত পালি, আমি হাত পালি বেসিক্যালি এই যে উত্তরটা, এই উত্তরটা কিভাবে হবে তোমরা আমাকে জানাও যে এটা কি করলে ঠিক হবে, সবাই একটু জানাও। ওকে, অনেকেই কিন্তু উত্তর জানাচ্ছ, যেমন আফিয়া তুমি উত্তর দিয়েছো হাতি। ওকে, হ্যাঁ। তারপর রাব্বি তুমি ঠিক উত্তর দিয়েছো। তারপর হ্যাঁ রিপন তুমিও ঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ রাব্বি তোমার উত্তর ঠিক হচ্ছে। রুবেল তোমার উত্তর ঠিক হচ্ছে। রেহান আজিম বরাবরের মধ্যে ক্লাসে আসছো, হ্যাঁ তোমার উত্তর ঠিক। আহমেদ তোমার উত্তর ঠিক। সুজন তোমার উত্তর ঠিক। আচ্ছা, হ্যাঁ নুরুন্নাহার তোমার উত্তর ঠিক আছে। মামিয়া, হ্যাঁ মামিয়া নামটা খুব সুন্দর, তোমার উত্তর ঠিক আছে। মামিয়া মারুয়া। রাজু তুমি তো ঠিক দিচ্ছ। রাকিব তুমি তো ঠিক দিচ্ছ। হ্যাঁ অনেকে উত্তর ঠিক দিচ্ছ। বন্ধুরা যারা এই যে ঠিকঠাক উত্তর দিচ্ছ, চলো এবার একটা নতুন জিনিস শিখি, যে জিনিসটা আশা করি তুমি এর আগে পারতা না। যারা এর আগে আমার ক্লাস কোনো না কোনো ভাবে করেছো তারা হয়তো জিনিসটা জানো, কিন্তু যারা আমার ক্লাস করনি তারা বোধহয় এই জিনিসটা এর আগে জানতে না। সেটা হচ্ছে যে আমি হাত পালি, বেসিক্যালি এটা হবে হচ্ছে আমি হাতি পালি। এখন খেয়াল করে দেখো, এই যে আমার হাতে কলম আছে আর আমি হাতি পালি, এই ব্যাপারটাকে আমি ঠিক করে ফেলেছি। তাহলে এখানে অতিরিক্ত আমি কি করছি, এখানে আমি অতিরিক্ত ইকার দিচ্ছি। এখন বন্ধুরা তোমার কাছে আমার একটা কথা হচ্ছে যে খেয়াল করে দেখো তো এই বাক্যটার মধ্যে এই যে হাতে, এখানে একার যুক্ত হওয়ার কারণে কি কোনো অর্থ পরিবর্তন হয়েছে? না, কোনো অর্থ পরিবর্তন হয়নি। কিন্তু খেয়াল করে দেখো, আমি যখন এখানে ইকার যুক্ত করলাম তখন কিন্তু পুরোপুরি অর্থ চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু হাতটা হাতি রয়ে গেল, কিন্তু এখানে হাত থেকে হাতি হয়ে গেল, মানে অর্থ পরিবর্তন হয়ে গেল। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, এই যে অতিরিক্ত যে অংশটা যুক্ত হচ্ছে, বেসিক্যালি অতিরিক্ত অংশ এখানেও যুক্ত হয়েছে, অতিরিক্ত অংশ এখানেও যুক্ত হয়েছে। এই যে অতিরিক্ত যে অংশটা যুক্ত হয়, অতিরিক্ত অংশ যুক্ত হয়ে যদি ওই শব্দের অর্থের পরিবর্তন না করে তাহলে সেটা হয় বিভক্তি। আর যদি অতিরিক্ত কোনো একটা অংশ যুক্ত হয়ে যদি অর্থের পরিবর্তন করে তাহলে সেটা হয় হচ্ছে প্রত্যয়। আমি আবারও বলছি বন্ধুরা, তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করছি, ভালো করে শুনো। এখানেও অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে, এখানে মূল অক্ষর কি? এখানে মূল হচ্ছে হাত, এখানে মূল কি? হাত। আর এখানে মূল কি ছিল? হাত। এখানে দেখো হাতের অর্থ হাত ঠিকই আছে, আমার হাতে কলম আছে, হাত অর্থ চেঞ্জ হয়নি, অর্থ পরিবর্তন হয়নি। কিন্তু খেয়াল করে দেখো এখানে হাতের সাথে যখন ইকার যুক্ত হলো তখন কিন্তু অর্থ পরিবর্তন হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে মূল শব্দের অর্থ পরিবর্তন হয়নি, অর্থ ঠিক আছে, কিন্তু এখানে অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে। এই যে অর্থ পরিবর্তন হয়ে গেল আর অর্থ পরিবর্তন হলো না, এটাই হচ্ছে পার্থক্য। তার মানে যেটা অর্থ পরিবর্তন হবে না, যেটা অর্থ পরিবর্তন হবে না সেটাকে বলা হবে
বিভক্তি, সেটাকে বলা হবে বিভক্তি। আর যেটা অর্থ পরিবর্তন করে দিবে শেষে এসে সেটাকে বলা হবে প্রত্যয়। বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই বিষয়টা একদম ক্লিয়ার। তোমরা কারা কারা এই জিনিসটা বুঝতে পারছো সবাই একটু আমাকে কমেন্টে জানাও। আমি আবার তোমাদেরকে একটু বোঝাচ্ছি, প্লিজ তোমরা আমাকে কমেন্টে একটু জানাও। সেটা হচ্ছে মামিয়া মারুয়া, হ্যাঁ তুমি বলেছো, থ্যাঙ্কস, ওকে, ওয়েলকাম। আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি যে এখানে হাতের সাথে অতিরিক্ত যুক্ত হয়েছে একার, এখানে হাতের সাথে অতিরিক্ত যুক্ত হয়েছে ইকার, কিন্তু একার যুক্ত হয়ে কোনো অর্থ পরিবর্তন করেনি। এরকম যারা অতিরিক্ত যুক্ত হয়ে অর্থ পরিবর্তন করে না তাদেরকে বলা হয় বিভক্তি। আর যারা অতিরিক্ত যুক্ত হয়ে অর্থ পরিবর্তন করে, যেমন হাত থেকে হাতি হয়ে গেছে, পুরোপুরি হাত হাতি, অর্থ চেঞ্জ। হাত এক জিনিস, হাতি আর এক জিনিস, বাট হাত আর হাতে দুটোই একই জিনিস, কিন্তু হাত আর হাতি দুটো এক জিনিস না। হাত তো হচ্ছে হাত আর হাতি তো হচ্ছে হাতি, এলিফ্যান্ট। অতএব অর্থ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যেটা অর্থ চেঞ্জ করে সেটাকে বলা হয় প্রত্যয়, আর যেটা অর্থ চেঞ্জ করে না সেটা হচ্ছে বিভক্তি। বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই বিভক্তি ব্যাপারটা নিয়ে যত বিভৎস ধারণা ছিল, আশা করি তোমাদের এই জিনিসটা ঠিক হয়ে গিয়েছে। তোমরা যারা ক্লাসে নতুন করে জয়েন করছো তারা আমাকে একটু জানাবে যে তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা। আর নতুন জয়েন করা ব্যক্তিদের প্রত্যেকেই বলি তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা আশা করি তোমরা ক্লাস শেয়ার করছো, তোমরা তোমাদের দায়িত্ব পালন করছো। আর তোমরা তোমাদের দায়িত্ব যত ভালো করে পালন করবে আমিও আমার এখান থেকে কিন্তু আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। তো বন্ধুরা তোমরা আমাকে একটু জানাবে যে তোমরা বুঝতে পারছো কিনা। অনেকেই জানাচ্ছ, ওকে, কারা কারা বুঝতে পারছো আমি একটু নামটা পড়ে ফেলি তাহলে। ওকে, কুয়েত কুয়েত বয় তুমিও বুঝতে পেরেছো, মাশাআল্লাহ তুমি বলছো। তারপর হচ্ছে সামরুল হক তুমিও বুঝতে পারছো। তারপর ইলিয়াস তুমি বুঝতে পেরেছো। আয়শা আয়শা বুঝতে পেরেছে। রাব্বি বুঝতে পেরেছো। হাবিবুর রহমান তুমি বুঝতে পেরেছো। আচ্ছা মোহাম্মদ উবাইদুল্লাহ, আচ্ছা আমার নামের নাম, বাহ মিতা খুব ভালো, আমার মিতাও বুঝতে পেরেছে। মহসিন তারপর সেও বুঝতে পেরেছে। তারপর হচ্ছে ইশতিয়াক, হ্যাঁ তুমিও বুঝতে পেরেছো। হাসান না হাসেম, দুঃখিত, হাসেমও বুঝতে পেরেছে। ওকে, সুলাইমান তুমি বুঝতে পারছো। মনির হোসেন তুমি বুঝতে পারছো। নাইম বুঝছি। ওকে, মাহমুদ হাসান। তারপর রুবাইয়া রুবাইয়া আচ্ছা না রাবেয়া, রুবাইয়া না রাবেয়া আমি এটা বুঝতে পারছি, রুবাইয়া নাম হওয়ার কথা, হ্যাঁ তুমি বুঝতে পারছো। ওকে, রুবাইয়া বলেছে আরেকবার, আচ্ছা আরেকবার বলে দিই। দেখো হাতের সাথে একার যুক্ত হয়েছে, তো এখানেও অতিরিক্ত যুক্ত হয়েছে। হাতের সাথে ইকার যুক্ত হয়েছে, এখানেও অতিরিক্ত ই যুক্ত হয়েছে, কিন্তু এখানে অতিরিক্ত একার যুক্ত হয়ে কোনো অর্থ পরিবর্তন করেনি। হাত হাতে, হাত কিন্তু ঠিকই রয়ে গিয়েছে। যেটা অর্থ পরিবর্তন করবে না এক্সে যুক্ত হয়ে সেটা হচ্ছে বিভক্তি। আর যেটা হাতের সাথে এক্সে পরিবর্তন হয়ে হাত থেকে হাতি হয়ে গিয়েছে, তার মানে হাত কিন্তু হাত নেই, অতিরিক্ত মানে এটা চেঞ্জ হয়ে গিয়েছে, এই জন্য এটা হয়ে যাচ্ছে প্রত্যয়। আশা করি বুঝতে পারছো। ওকে, যারা যারা বুঝতে পারছো তার নামগুলো আমি একটু একবার করে পড়ে যাই। গিয়াস, ফারহান, নুরুন্নাহার, আহমেদ, তারপর হচ্ছে আরবিতে নাম আমি বুঝতে পারছি না, রেহান আজিম, ফারাবি, সিয়াম, সিলভা, রাহাত, হাসান, আমিরুল মন্ডল, ওকে, সৌরদীপ সৌরদীপ চক্রবর্তী তুমি বুঝতে পারছো। মামিয়া বুঝতে পেরেছো। রাইহান খান, জাকির হুসাইন, মাহমুদ হাসান, রাব্বি, অনেকেই বুঝতে পারছো। ওকে, এবার চলো পারভেজ, হ্যাঁ পারভেজ কিন্তু অনেকক্ষণ পরে দেখলাম, তুমি বুঝতে পারছো। ওকে, পারভেজ ব্রাহ্মণবাড়িয়া থেকে তুমি চলে এসেছো ক্লাসে। ওকে, অনেকেই বুঝতে পারছো, ধন্যবাদ যারা যারা বুঝতে পারছো। ওকে, এবার চলো আমরা কিন্তু ক্লাসে একটু এগোবো। আমরা ক্লাসে শুরুতে আলোচনা করবো একটু কারক নিয়ে। তোমাদের বিভক্তি নিয়ে আমি আরেকটা কথা মনে রাখতে হবে, বিভক্তি নিয়ে আলোচনা কিন্তু এখানে শেষ নয়, বিভক্তি নিয়ে আলোচনা আরো চলবে, তবে আমরা কারক পড়তে পড়তে বিভক্তি শিখবো, ঠিক আছে? তো চলো আমরা শুরুতে আগে কারক, এটা কয় প্রকার বন্ধুরা? কারক হচ্ছে 6 প্রকার। কারক কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকারের মধ্যে প্রথম প্রকারটা হচ্ছে কর্তৃকারক। এখন বন্ধুরা মনে রাখতে হবে কর্তৃকারকে কিন্তু কর্তা বলা যায়। কর্তৃকারকে কি বলা যায়? কর্তা বলা যায়। কর্তা কাকে বলছে? যে কাজ করে, যে কাজ করে তাকে বলা হয় কর্তা। তাহলে আমি বললাম বশির বই পড়ে। খেয়াল করে দেখো, এই যে বশির বই পড়ে,
এই বাক্যটা একটু ভালো করে বুঝতে হবে এখানে কাজ কি। একটা কথা মনে রাখবা তোমরা বন্ধুরা, যেটার নিচে আন্ডারলাইন করা থাকে বা যেটা বোল্ড করা থাকে তোমরা সেটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকো, যে এটার নিচে বোল্ড করা, এটার নিচে আন্ডারলাইন করা, এটা নিয়ে তোমরা কিন্তু অনেক বেশি চিন্তিত হও যে আসলে যেটার নিচে বোল্ড করা ওইটা কোন কারক হবে, এটা আমরা খুব মহা ঝামেলায় পড়ে যায়। আসলে কি হবে তোমাদের জন্য বন্ধুরা, আমি এখানে একটা কথা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে একটা কথা মাথায় রাখবা, কারক নির্ণয় করার জন্য যার নিচে আন্ডারলাইন করা থাকে অথবা যে শব্দটা বোল্ড করা থাকে সেটার দিকে না তাকিয়ে আগে তাকাতে হয় ওই বাক্যের ক্রিয়াপদের দিকে। আমি আবারও বলছি, মনে রাখতে হবে যেটার নিচে আন্ডারলাইন করা রয়েছে সেটার নিচে না তাকিয়ে একটু খেয়াল করতে হবে যেটা ক্রিয়াপদ সেটার নিচে তাকিয়ে। কেন? কারণ ক্রিয়াপদের সাথে এই বাক্যের কোনো না কোনো একটা সম্পর্ক রয়েছে। কি রয়েছে বন্ধুরা? সম্পর্ক। বেসিক্যালি আমরা এই সম্পর্কগুলো বের করার চেষ্টা করি। আসলে ক্রিয়াপদের সাথে বাক্যের সম্পর্ক, মানে বাক্যের যে পদগুলো থাকে সেই পদের সম্পর্ক হয় 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। আমরা বেসিক্যালি ওই ক্রিয়াপদ নির্ণয় করি না, আমরা ক্রিয়াপদের সাথে যে পদের যে সম্পর্ক থাকে সেই সম্পর্ক আমরা নির্ণয় করার চেষ্টা করি। আমাদের এখন দেখতে হবে যে এই ক্রিয়াপদের সাথে এর সম্পর্ক কি। বন্ধুরা বোঝা গেল? আমরা কি বের করব যে ক্রিয়াপদের সাথে এর সম্পর্ক কি, রিলেশনটা কি। এটা ক্রিয়াপদ নিয়ে আমাদের গবেষণা ফার্স্ট আগে দেখতে হবে ওইটার সাথে এটা সম্পর্ক কি, আগে এটা না, এখান থেকে এদিকে আসতে হবে। ঠিক আছে? সবসময় মনে রাখবা কারক নির্ণয় করতে হলে ক্রিয়াপদ থেকে আন্ডারলাইন করা বাক্যের দিকে যেতে হয়, পদের দিকে যেতে হয়। ঠিক আছে, চলো সিস্টেমটা শিখে ফেলি। আমি যেভাবে ভাববো, মানে আমি যেভাবে ভাবি, আমি চেষ্টা করব তোমাদেরকে ওইভাবে ভাবাতে, যাতে করে তুমি জিনিসটা বুঝতে পারো। ঠিক আছে? খুব টেকনিকে কথাটা বোঝার চেষ্টা করবা, আর প্রত্যেকেই ধৈর্য ধরে ক্লাসে থাকবা। ধৈর্য ধরে ক্লাসে থাকলে হয় কি, একটা লং টাইম ক্লাসে থাকলে যেটা হয়, তুমি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত একটা লজিক খুঁজে পাও। হুট করে একটা ক্লাস করে চলে গেলে পরবর্তীতে কিন্তু আর পাওয়া যায় না ক্লাসটা। আচ্ছা, এখন দেখো এই যে পড়ে, কাজ কি? পড়া। এই পড়া কাজটা কে করছে? বশির। আমি এখানে কি লিখেছি? যে কাজ করে সে হচ্ছে কর্তা। দুনিয়াতে যারা কাজ করে তারা হচ্ছে কর্তা। এখন তুমি চিন্তা করো, পড়া কাজটা কি বই করছে? নিশ্চয়ই না। পড়া কাজটা কে করছে? বশির করছে। এই যে পড়া কাজটা বশির করছে, এই জন্য বশির হচ্ছে কর্তা। তাহলে আমি একটা লিখি, বুলবুলিতে বুলবুলিতে ধান খেয়েছে। আচ্ছা, বুলবুলিতে ধান খেয়েছে। আমি আবার বলছি ক্রিয়া কোনটা? খেয়েছে। আচ্ছা, এই খাওয়া কাজটা কে করছে? ধান? নিশ্চয়ই না। খাওয়া কাজটা করছে হচ্ছে বুলবুলি। যেহেতু ও খাওয়া কাজটা এখানে করছে তাই ও হচ্ছে কর্তা। কথাটা কি বোঝা গেল? তাই এটাকে আমরা কি বলবো? কর্তা, বা এটাকে আমরা কর্তীও বলতে পারি, দুটাই বলা যায়, দুটাই সঠিক। কর্তা বা কর্তী দুটাই কিন্তু সঠিক, মাথায় রাখতে হবে। আমি এটাকে কর্তৃকারকও বলতে পারি বা কর্তা এটাও বলা যায়, এটা ভুল নয়। ওকে, এখন অনেকে প্রশ্ন করছো যে আপনার ক্লাস প্রথম করছি, ভালো লাগছে, আর ক্রিয়াপদকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক বের হয়। এটা ভুল কথা। আমি একটা কথা বলে রাখছি, এটা ভুল কথা। এই যে আমাকে শাকিল এই কথা বলেছো, আসলে কি ওই তথাকথিত আমাদের টিচাররা আমাদের মনে এই জিনিসটা বুঝিয়ে ফেলেছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কারক নির্ণয় করা যায়। মনে রাখবা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কারক নির্ণয় কয়েকটা করা যায়, সবগুলো নির্ভুলভাবে করা যায় না। কথা কি বুঝতে পারলে? আমাদের টিচাররা সবসময় স্কুলে বেশ কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করে এবং বেশ কয়েকটা উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে কি বা কাকে দ্বারা। শোনো, কি বা কাকে দ্বারা কখনো কর্তা ঠিকঠাক মতো নির্ণয় করা সবগুলো করা যায় না, কর্ম তো পারাই যায় না। কর্ম নির্ণয় করার জন্য কিন্তু আমাদের করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ সবগুলো বোঝা লাগে। যখন আমি সবগুলো বুঝে ফেলি তখন আমি কর্মটা ঠিকঠাক মতো বুঝতে পারি। এর আগে কর্ম কখনো ওই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে এটা কখনোই এভাবে নির্ণয় করা যায় না। এটা একটা ভুল পদ্ধতি, জিনিসটা মাথায় রাখতে হবে। লজিক্যাল হও, কৌশলী হও। বড় হচ্ছ, ক্লাস 10-এ উঠে গেছো বা এইচএসসি বা অ্যাডমিশন যাই বলো না কেন, তুমি যেখানেই পড়ো না কেন তোমাকে কিন্তু আরো লজিক্যালি পড়তে হবে বিষয়টা। বুঝতে পারলে? আচ্ছা, মানে বুলবুলি হবে ভাই। হ্যাঁ, বুলবুলি ল লিখেছি, একটু নয়ের মতো দেখা যাচ্ছে, আমার লেখাটা হয়তো একটু বাজে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো তাহলে, এই যে দেখো আমরা বুলবুলিতে ধান খেয়েছে, তাহলে এখানে বুলবুলি কি হবে?
বুলবুলি হচ্ছে কর্তা হবে। কথা কি বুঝতে পারলে? আচ্ছা, এখন তোমাদেরকে এর পাশাপাশি আমি একটা কথা বলেছিলাম যে এই সাইডটাতে আমার এই সাইডটা সবসময় ফাঁকা রাখবো। কেন? আমি এই সাইডটাতে তোমাদের বিভক্তি নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে জানিয়েছো যে অনেকেই তোমাদের বিভক্তিটা সমস্যা, আমি তোমাদের এই সাইডটা একদম বিভক্তির জন্য ছেড়ে দিলাম। মনে রাখবা, যদি কোনো কিছু না থাকলে কোন বিভক্তি হয় জানো? কোনো কিছু না থাকলে শূন্য হয়। কোনো কিছু না থাকলে কি হয়? শূন্য। শূন্য অথবা প্রথমা এটাও বলা যায়। মনে রাখবা, শূন্য অথবা অথবা এটাকে প্রথমা বলা যায়। কি বলা যায়? প্রথমা। কোনো কিছু না থাকলে শূন্য অথবা প্রথমা এই দুটাই বলা যায়। তবে সাধারণত আমি শূন্যটাই ব্যবহার করি, আমি প্রথমাটা খুব একটা ব্যবহার করি না। আচ্ছা, এরপর দেখা তাহলে বসির বই পড়ে, তাহলে এটা কর্তৃ, এটা বিভক্তি কি? এটা বিভক্তি হচ্ছে শূন্য। দেখো এর সাথে কোনো বিভক্তি নেই। বিভক্তি কাকে বলা হচ্ছে? বসির, এটা হচ্ছে মূল শব্দ। তুমি কি এর সাথে অতিরিক্ত কোনো কিছু পাচ্ছ? নিশ্চয়ই না। তুমি যদি এর সাথে অতিরিক্ত কোনো কিছু পাচ্ছ না, তার মানে এটা কি হবে না? এটা কোনো বিভক্তির সাথে হবে না। তার মানে বিভক্তি না থাকাকে বলা হচ্ছে, কোনো কিছু না থাকলে এটাকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। মনে রাখবা, যদি কোনো কিছু না থাকে তখন সেটাকে বলা হয় শূন্য বিভক্তি। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো? ওকে। হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই ক্লাসে নতুন করে জয়েন করছো, যেমন পান্থ সাহা মানিকগঞ্জ থেকে, ইউনুস, মোহাম্মদ ইউনুস, আপনি ক্লাস করছেন চিটাগাং থেকে, ধন্যবাদ। আচ্ছা, ইলিয়াস হোসেন, ইলিয়াস ইলিয়াস হাসান, সরি ইলিয়াস হাসান, তুমি প্রশ্ন করেছো স্যার কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সব কারকে কারক হবে না কেন, তার উত্তর পাওয়ার জন্য একটু ক্লাসটা করতে হবে। ইলিয়াস, আমি মনে করি তুমি যদি পুরো ক্লাসটা করো, আশা করি তুমি উত্তরটা পাবা। হুট করে এখন এই উত্তরটা দেওয়া পসিবল না, পুরো ক্লাস জুড়ে উত্তরটা হবে। তোমার এই প্রশ্নটাও বড়, উত্তরটাও অনেক বড়। ঠিক আছে, একটু ওকে। চিরাং থেকে অনেকেই, আচ্ছা চিরাং থেকে কি বেশি ক্লাস করে নাকি? আচ্ছা, চিটাং থেকে ক্লাস করছো অনেকেই। আতিক, তুমিও ক্লাস করছো। আচ্ছা, বোর্ড আর একটু বড় করেন ভাইয়া। বোর্ড আর একটু বড় করলে তোমরাই কিন্তু দেখতে পারবে না, কারণ বোর্ড যখন বড় করবো তখন আমার ক্যামেরাটা মানে আমার মোবাইলটা কিন্তু আরো দূরে নিতে হবে, তো ফোকাসিং এ তখন আমাদের ঝামেলা হবে, দূর থেকে তুমি দেখতে পারবে না। আশা করি এখন তুমি দেখতে পাচ্ছ খুব ভালোই। ওকে, ঠিক আছে। আহ কামরুল, তুমি বুঝতে পারছো? ওকে, অনেকেই বুঝতে পারছো। এখন চলো সেকেন্ডটা চলে যাই। এখানে বুলবুলি, তাহলে অতিরিক্ত কি দেখো তো? তে। তাহলে একটা কথা মাথায় রাখবা, আমরা একটু বিভক্তিটা লিখে ফেলি। দ্বিতীয়া, দ্বিতীয়া হচ্ছে কে রে, কে রে। তৃতীয়া, তৃতীয়া হচ্ছে দ্বারা, দিয়ে, কর্তৃক। আচ্ছা, চতুর্থী, তারপর হচ্ছে আমার মনে হয় চতুর্থী কে রে, এটা হচ্ছে একটা সম্প্রদান কথা লিখে রাখলাম, এখানে জায়গা হচ্ছে না। আচ্ছা, তোমার একটা কাজ করি, তোমাদের মুছে আবার জিনিসটা লেখার চেষ্টা করি, তাহলে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আগে এটা বুঝিয়ে নি। এটা হচ্ছে খেয়াল করে দেখো, এই যে বুলবুলিতে ধান খেয়েছে, এখানে অতিরিক্ত কি রয়েছে? তে। অতিরিক্ত তে থাকলে মনে করবা এ অ তে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। কি বিভক্তি? সপ্তমী। এ অ তে, এটা কোন বিভক্তি বন্ধুরা? সপ্তমী বিভক্তি। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো সপ্তমীটা এখানে কি হবে। আমি তোমাদের জন্য অনেক বেশি করে জায়গা নিচ্ছি, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। এ অ তে, এটা কোন বিভক্তি হবে? এটা হচ্ছে সপ্তমী হবে। এ অ তে। আর ষষ্ঠী হয় হচ্ছে র এর। তারপরে পঞ্চমী হয় হতে, থেকে, চে। তোমরা কি এই বিভক্তিগুলো সবাই পারো? এগুলো মুখস্থ আছে? কারা কারা বিভক্তিটা মুখস্থ রাখতে পারছো সবাই তো আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সপ্তমী, তারপর হচ্ছে চতুর্থী কে রে, এটা হচ্ছে সম্প্রদান। আচ্ছা, তারপর হচ্ছে তৃতীয়া, তৃতীয় হচ্ছে দ্বারা,
দ্বারা দিয়ে কর্তৃক, দ্বিতীয় হচ্ছে কে রে। তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, আচ্ছা ভাইয়া চতুর্থীর মধ্যে আমি আলাদা করে সম্প্রদান কথাটা কেন লিখলাম? মনে রাখতে হবে চতুর্থী এটা শুধুমাত্র সম্প্রদানেই হয়, আর কোথাও হয় না। এটা যখন আমরা সম্প্রদান কারক পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। আর আরেকটা কথা মাথায় রাখবা, আমি কেন প্রথমা লিখিনি? প্রথমা না লেখার মেন কারণটা হচ্ছে যে প্রথমা বিভক্তিটা দুটার মধ্যে পাওয়া যায়, একটা হচ্ছে শূন্য বিভক্তির মধ্যে পাওয়া যায়, আর একটা হচ্ছে সপ্তমীর মধ্যে পাওয়া যায়। তো যেহেতু সপ্তমী এবং শূন্যর মধ্যে অলরেডি প্রথমা থাকে, তার জন্য আমি প্রথমাকে সাধারণত অ্যাভয়েড করি। আমি আবারও বলছি, সাধারণত যখন প্রথমাটা দ্বিতীয় এবং সপ্তমীর মধ্যে পাওয়া যায়, দুঃখিত, শূন্য এবং সপ্তমীর মধ্যে পাওয়া যায়, এই জন্য আমি ওটাকে সবসময় অ্যাভয়েড করি প্রথমাটা। তবে যদি কেউ প্রথমা লেখো তাহলে কিন্তু এটা ভুল না। ওকে, যারা ওই যে অনেকেই বলছো আমরা বিভক্তি পারি না, যারা বলছো বিভক্তি পারো না, সবাই একটু বিভক্তিটা মুখস্থ করে নিতে হবে। বিভক্তিটা বের করার পদ্ধতি দেখিয়ে দিব, কিন্তু তুমি বিভক্তি মুখস্থ না রাখো কখনোই কিন্তু বিভক্তি তুমি বলতে পারবে না কোনটা কোন বিভক্তি। এটা কিন্তু তোমাকে খুব ভালো করে জানতে হবে। চলো আমরা এই কর্তৃকারকের কয়েকটা প্রকার বোঝার চেষ্টা করব। কর্তৃকারকের প্রকারের মধ্যে সর্বপ্রথম যে প্রকারটা বুঝবো সেটা হচ্ছে, যেমন আমি বললাম যে ছেলেরা ফুটবল খেলে। এখানে একটা কথা বুঝতে হবে, এই যে কর্তৃকারক এটা মূলত বেসিক্যালি হচ্ছে চার প্রকার। কয় প্রকার বন্ধুরা? চার প্রকার কি কি আমি একটা একটা করে বোঝাবো। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এই যে ছেলেরা ফুটবল খেলে, এটা কাজ কি? খেলা। কারা খেলছে? ছেলেরা। তো ছেলেরা যদি ফুটবল খেলে ছেলেরা করতে হবে। এখন তুমি একটু মাথা খাটিয়ে দেখো তো, এই যে ছেলেরা যে ফুটবল খেলছে, ছেলেদেরকে কেউ একটু ফোর্স করছে না? ছেলেদেরকে কেউ ফোর্স করছে না। তাহলে এই যে যদি ছেলেদের ফোর্স না করে, ছেলেরা কি একটা নিজে করছে? কোন একটা কাজ যদি নিজে করে তাহলে সেই কাজটা কিন্তু অবশ্যই মানে সেই কাজে যে কর্তা, সেই কর্তা কিন্তু মুখ্য কর্তা হয়, মাথায় রাখতে হবে। তাহলে পরে আমি মনে রাখবো কি এটা কি কর্তা? মুখ্য কর্তা। মুখ্য শব্দের মানে হচ্ছে প্রধান। আচ্ছা, তো এখন তোমাকে এই কথাটা একটু মাথায় রাখতে হবে যে ছেলেরা ফুটবল খেলে এটা হচ্ছে মুখ্য কর্তা। তো এই মুখ্য কর্তাটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এখন দেখো, এটা গেল। দ্বিতীয়ত তোমাদের আরেকটা বোঝাই, সেটা হচ্ছে এক নম্বরে এটা গেল। দুই নম্বরে হচ্ছে মা শিশুকে চাঁদ দেখায়। দেখো, মা যে শিশুকে চাঁদ দেখায়, এখানে কাজ কি? দেখানো কাজটা কে করছে? মা। আচ্ছা, আর দেখছে কে? শিশু। তাহলে মা এখানে ফোর্স করছে, আর শিশু এখানে কি করছে? শিশু হচ্ছে এখানে ফোর্সিত হচ্ছে, মানে তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এই যে তার উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, এই জন্য একজন চাপ দিচ্ছে, কাজটা করার জন্য একজন কি করছে? চাপ দিচ্ছে, আর কি করছে? চাপ প্রয়োগ করছে। একজন চাপ দেয় আর একজন চাপ প্রয়োগ করে। তাহলে যে চাপ দেয় সে হচ্ছে প্রযোজক, আর যে চাপটা নেয় বা চাপটা গ্রহণ করে তাকে বলা হয় প্রযোজ্য। তাকে কি বলা হয় বন্ধুরা? তাকে বলা হয় প্রযোজ্য। তাহলে প্রযোজক আর প্রযোজ্য কাকে বলা হচ্ছে? যে চাপটা দিবে তাকে বলা হচ্ছে প্রযোজ্য। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে এখানে খাওয়াচ্ছে কে? চাপটা দিচ্ছে কে? রাখাল এখানে কি হবে বন্ধুরা? প্রযোজক হবে। আমার কথাটা কি বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা এক নম্বরে কি পড়লাম? এক নম্বরে পড়লাম হচ্ছে মুখ্য কর্তা, আর এই যে দুই নম্বর হচ্ছে প্রযোজক,
আর 3 নাম্বার হচ্ছে প্রযোজ্য। তাহলে আমরা 2 নাম্বারটা বুঝে ফেলেছি, প্রযোজক। আর আমাদের 3 নাম্বারটা ছিল হচ্ছে প্রযোজ্য। আমরা এখন 4 নাম্বারটা বুঝে ফেলবো। 4 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বার হচ্ছে প্রযোজ্য আর 4 নাম্বারটা হচ্ছে ব্যতিহার। বন্ধুরা, ব্যতিহার কথার একটা মানে আছে। ব্যতিহার মানে কি জানো? ব্যতিহার শব্দটার মানে হচ্ছে উভয়। ব্যতিহার মানে কি? উভয়। এখন এই কথাটার নাম আসলে উভয় কেন হলো, কথাটা বুঝতে হবে খুব ভালো করে। সেটা হচ্ছে যে রাখাল না, এটা না, উদাহরণটা হচ্ছে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। মাথায় রাখবা, কাজ কি? জল খাওয়া। জল খাওয়া কাজটা করছে কে? বাঘ মহিষ দুইজনই। মাথায় রাখতে হবে, যখন কোনো একটা কাজ দুজন মিলে করবে, কি বললাম বন্ধুরা? যখন কোনো একটা কাজ দুজন মিলে করবে তখন সেকে বলা হবে ব্যতিহার। উভয় মিলে করবে। দুজন মিলে মানে কি? উভয় মিলে। যখন কোনো একটা কাজ উভয় মিলে করবে তখন তাকে বলা হবে হচ্ছে ব্যতিহার কর্তা। আমাকে কথাটা কি বুঝতে পারলে? আচ্ছা, রাজায় রাজায় লড়াই, একটা উদাহরণ আছে। রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রান্তরে। উলুখাগড়া হচ্ছে ইন্ডিয়ার একটা জায়গার নাম। উলুখাগড়ার ওখানে যুদ্ধ হয়, সেই জায়গার কথা বলা হচ্ছে। তাহলে রাজায় রাজায় লড়াই। বন্ধুরা দেখো তো, লড়াইটা কি? কাজ। এই লড়াই কাজটা কি করলো? রাজায় রাজায়, রাজা আর রাজা মিলে লড়াই করছে। যেহেতু রাজা আর রাজা মিলে লড়াই করছে, তাই এটাকে বলা হচ্ছে ব্যতিহার কর্তা। কেন? লড়াই করা কাজটা দুইজনই করছে। একটা কাজ যখন দুজন মিলে করবে, মানে উভয় মিলেই করবে, তখন তাকে বলা হবে হচ্ছে ব্যতিহার। ব্যতিহারের বেসিক কথা কি? একটা কাজ দুজন মিলে করবে। একটা কাজ কয়জন মিলে করবে? দুজন মিলে। এখানে আমরা দেখতে পাচ্ছি জল খাওয়া কাজটা ওই মহিষও করছে, বাঘও করছে। মহিষও জল খাচ্ছে ঘাটে এসে, আবার মহিষও খাচ্ছে। বাঘ এবং মহিষ দুজনেই জল খাচ্ছে ঘাটে এসে। আশা করি বুঝতে পেরেছো। আমি বললাম ছেলে মেয়ের স্কুলে যায়। আচ্ছা, একটু দেখো তো, ছেলে মেয়েরা স্কুলে যায়, স্কুলে যাওয়া কাজটা ছেলেরাও করছে, মেয়েরাও করছে। তাহলে এই ছেলে এবং মেয়ে একটা কাজ দুজন মিলেই করছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু জানাও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা আমাকে একটু জানাবে। আচ্ছা, রেহান আজিম তুমি বলছো শূন্য অ এ তে দ্বিতীয় কে রে তৃতীয় দ্বারা দে করতে গেছে, তুমি এটা পারো, এটা জানিয়েছো, ধন্যবাদ রেহান আজিম, তোমাকে ধন্যবাদ, তুমি এটা পুরোটা পারো। আচ্ছা, ঠিক আছে। তারপর পারভেজ, মা শিশুকে চাঁদ দেখায় মা প্রযোগ ক্রিয়া, আর শিশু হচ্ছে প্রযোগ ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়া না বন্ধুরা, কর্তা। কর্তা কর্তা। পারভেজ তুমি একটু ভুল লিখছো, পারভেজ একটু ভুল হয়েছে। মা প্রযোজক কর্তা, ক্রিয়া না, কর্তা মানে যে কাজ করে। ঠিক আছে, এই যে এখানে কাজ, অর্থাৎ মা শিশুকে খাওয়াচ্ছে বা চাঁদ দেখাচ্ছে, দেখানো কাজটা মা করছে, তাহলে যে কাজ করে সে হচ্ছে কর্তা হয়। এই কথাটা বুঝতে হবে। সাপুড়ে সাপ খেলায়, দেখো এই সাপুড়ে সাপ খেলায় তার মানে কি? খেলায়। সাপুড়ে খেলাচ্ছে, কাকে খেলাচ্ছে? সাপকে। খেলছে কিন্তু দুইজনই, সাপুড়ে এবং সাপ দুজনেই খেলছে। সাপুড়ে হচ্ছে খেলাচ্ছে, কাজটা ফোর্স করছে, সাপুড়ের জন্য প্রযোজক। আর যেহেতু সাপ খেলছে, ওই খেলাচ্ছে বলে খেলছে, ওর কাজটা ওর উপর ফোর্স করা হচ্ছে, এই জন্য সাপ হয়ে যাচ্ছে হচ্ছে প্রযোজক। আচ্ছা, ঠিক আছে। তোমরা অনেকেই দেখে আর কোনো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, সিয়াম জাহাঙ্গীর বুঝতে পেরেছো। আর প্রযোজক আর হচ্ছে তোমরা এখানে, আচ্ছা রায়হান খান তুমি বলছো ব্যতিহার কর্তা কি একাধিকের জন্য হয়? সাধারণত দুইজনের জন্য হয়, উভয়। রায়হান খান, উভয়ের জন্য হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ইজি এডুকেশন ক্লাব স্যার, ব্যতিহার কর্তা কি একাধিকের জন্য হয়? দেখো বইয়ের মধ্যে কিন্তু দুইজনের কথা লেখা আছে, একাধিক যেহেতু নেই তার জন্য কিন্তু আমরা এই প্রয়োগটা দিতে পারি না। ওকে, আচ্ছা, অনেকেই বুঝতে পারছো, রাব্বি বুঝতে পারছো, লামিয়া বুঝতে পারছো, নূরবাবু ক্লিয়ার হলো ভাই, অনেক জটিল লাগতো। ওকে, ধন্যবাদ। ওকে, সিলভা তুমি বুঝতে পারছো। হেলেন, ব্যতিহারে বিভক্তি কি? আচ্ছা, ব্যতিহারে বিভক্তি হচ্ছে বাঘে মহিষে।
এখানে কি একার আছে না, এই যে এ থাকলে কি হয়, সপ্তমী হয়, তাহলে এটা হচ্ছে সপ্তমী হবে, এটা কি হবে, সপ্তমী। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ। শান্ত শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, হ্যাঁ এটাও শিক্ষক হচ্ছে, এখানে কি হবে, শিক্ষক প্রযোজক আর ছাত্র হচ্ছে প্রযোজ্য। ওকে, আশিক তুমি বুঝতে পারছো, সামিরুল হক তুমি বুঝতে পারছো, তারপর হচ্ছে আহমদ জি তুমি বুঝতে পারছো, দিয়া আমিও আছি, ওকে। রায়হান খান জি স্যার তুমি বুঝতে, হ্যাঁ রায়হান খান তুমি উত্তর দিয়েছো, বুঝতে পেরেছো। ওকে, ফারাবি, মাহমুদ হাসান, আশিক, তারপর হচ্ছে সৌরদীপ, সবাই বুঝতে পারছো, ধন্যবাদ। হ্যাঁ নীল তুমি, আরিয়ান নীল তুমি বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে। ওকে, রেহানা দিম, শেয়ার একবার না দুইবার ডান, হ্যাঁ অনেকে শেয়ার করছো, ধন্যবাদ। যারা যারা ক্লাসে শেয়ার করছো তাদেরকে প্রত্যেকে কিন্তু ধন্যবাদ। আচ্ছা আমরা এখন কর্মকারকে চলে যাব। কর্মকারক খুব ইন্টারেস্টিং একটা কারক। আবারও বলে রাখি, কর্মকারক কি বা কাকে দ্বারা যারা প্রশ্ন করে সলভ করো তাদের জন্য বলছি সতর্ক, অ্যালার্ট, অ্যালার্ট হয়ে যাও তোমরা। কর্মকারক হবে কখনো বোঝা যায় না। আমি তোমাদের কর্মকারকের একটা সিস্টেম শিখিয়ে দেবো, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। আমরা এখন যে কারকটা পড়বো সেটা হচ্ছে কর্মকারক। কর্মকারক বোঝার জন্য আমি বরাবরই যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে, কর্মকারক বোঝার জন্য আমাদের কিন্তু মোটামুটি বাদ বাকি অন্যান্য মানে কর্তা বাদে বাদ বাকি সব কারকই বোঝা লাগে। এই জন্য কর্মকারকটা বোঝার জন্য একটু দয়া করে, মানে এই যে সিরিয়ালি সবগুলো কিন্তু বোঝা লাগে, একটা সিরিজ। আমি আজকে প্রথম পর্ব করাচ্ছি, দ্বিতীয় পর্ব, যারা প্রথম পর্ব করবা দ্বিতীয় পর্বটাও করবা, দেখবা কর্মকারক তুমি কত ভালো বুঝতেছো, এবং তুমি এটা বলতে বাধ্য হবা যে স্যার আমার সত্যি সত্যি কর্ম নিয়ে একটা দারুণ ভুল ধারণা ছিল, সেটা আজকে ভেঙে গেল। এটা আমি তোমাদের একদম গ্যারান্টি করে বলতে পারি। ঠিক আছে, প্রযোজ্য কর্তা কি, যার প্লাবন তালুকদার বলছো প্রযোজ্য কর্তা কি, কর্ম, প্রযোজ্য কর্তা, হ্যাঁ মাঝে মাঝে কর্ম হয়, এটা হয়, অসম্ভব কিছুই না। আচ্ছা ঠিক আছে, মেঘলা জি স্যার আমি শেয়ার করে দিয়েছি, ওকে ওকে। মেঘলা বলছো আপনি আপনি আমার নাম নাম নেননি, ওকে ওকে আমি কিন্তু নাম নিয়েছি, ওকে। প্লাবন তালুকদার তোমার আনসার দিয়েছি, ওকে ওকে। নূর ক্লাস করছো, নয়ন অনেকেই ক্লাস করছো, কমেন্ট পড়েন না কেন, নয়ন আমি তোমার কমেন্ট পড়েছি, নয়ন মাহমুদ, ওকে। দ্বিতীয় পর্ব কবে হবে, খুব শীঘ্রই হবে, খুব শীঘ্রই খাইরুল, দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই হবে, ওকে ওকে ঠিক আছে। রায়হান খান কি বলছো স্যার, ব্যতিহার কর্তা কি এবং এবং দ্বারা দ্বারা যুক্ত হয়, যেমন তুমি এবং আমি কাজটা যুক্ত করব, আচ্ছা হ্যাঁ হতে পারে, হতে পারে রায়হান খান, হতে পারে, অসম্ভব কিছুই না। হ্যাঁ অনেকেই যে বলছো শেয়ার ডান করছো, ধন্যবাদ, যারা যারা শেয়ার করছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। ঠিক আছে, ক্লাসে এবার চলো আমরা কর্ম নিয়ে চলে যাই। কর্ম আমাদের বেস্ট ইম্পর্টেন্ট পার্ট কারকের মধ্যে। কর্ম, কর্ম হচ্ছে আমাদের 2 নম্বর কারক। কর্ম হচ্ছে যার উপর কাজ ভিত্তি করে, না ভিত্তি বা যার উপর কাজ পতিত হয়। কর্মক্ষেত্রে আরেকটা কথা আমরা প্রায় বলে থাকি, সেটা হচ্ছে ভিত্তি, যে হচ্ছে ভিত্তি, যে ভিত্তি তার উপর না কাজটা পতিত হবে, রাইট। আচ্ছা চলো আমরা বুঝিয়ে বলি। আমি একটু একটা উদাহরণ দিচ্ছিলাম, বসির বই পড়ে, বসির বই পড়ে, কাজ কি, পড়া, পড়া কাজটা কে করতেছে, বসির, বসির হচ্ছে কর্তা। আর দেখো যদি বই না থাকতো এই কাজটা কি করা সম্ভব হতো, সবাই একটু ভালো করে খেয়াল করবে, যদি বই না থাকতো, আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি, যদি বই না থাকতো তাহলে এই কাজটা কি করা যেত, পসিবল হতো, নিশ্চয়ই না। বই না থাকলে এই কাজটা কখনো সম্ভব হতো না। তার মানে এই বইটা হচ্ছে ভিত্তি, আর ভিত্তি যেহেতু তাই এটাকে আমি বলছি হচ্ছে কর্ম। কি কর্ম, শূন্য। কেন শূন্য, কারণ আমি বারবার একটা কথা বলেছি, কোনো কিছু না থাকলে সেটাকে শূন্য বিভক্তি বলবো, যদি কোনো কিছু না থাকে তখন সেটাকে আমি কি বলবো, শূন্য বিভক্তি, বুঝতে পারছো। ওকে, এখন খেয়াল করে দেখো, শূন্য বিভক্তি যখন হয়ে গেছে, তারপর এখন দেখো এই শূন্য বিভক্তি কর্মটা কেন হলো, কর্মটা শুধু এখানে শেষ না। আমি যদি বলি যে একটা একটা উদাহরণ আমি প্রায় দিয়ে থাকি, সেটা হচ্ছে আমার খুব কমন একটা উদাহরণ থাকে, চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, সেটা হচ্ছে যে কিরকম, কথাটা বুঝো, তুমি আঁচড়াচ্ছ কি দিয়ে, ধরো আমার মাথা টাক, আমার মাথা যদি টাক হয় তাহলে চিরুনি দিয়ে চুল আঁচড়ানো সম্ভব, নিশ্চয়ই না। হাতে চিরুনি আছে, আমি আছি, মাথা আছে, সব আছে, তাহলে কি চুল নাই।
এখানে আঁচড়ানোর জন্য চুলটা ভিত্তি না? ভালো করে বুঝে দেখো তো, চুলটা এখানে কি ভিত্তি। এই যে চুলটা ভিত্তি, এই জন্য চুলটাকে এখানে বলা হচ্ছে কর্ম। তার মানে যে ভিত্তি হবে সে কি? কর্ম। এখন আমি বলছি আমি স্টুডেন্টদের ক্লাস করাচ্ছি, ধরো আমার সামনে এখন অনেকেই ক্লাস করছে, ঠিক আছে? এখন আমি যদি আমার সামনে ক্লাস করাচ্ছি, আমার সামনে ধরো ফিজিক্যালি অনেক স্টুডেন্ট রয়েছে, তোমরা দেখো কেউ ফিজিক্যালি আমার সামনে নেই, অনলাইনে সবাই রয়েছে। এখন ফিজিক্যালি যারা আমার ক্লাস করে একটু বুঝে দেখো তো, এই যে সবাইকে যে ক্লাস করাচ্ছি, স্টুডেন্ট আমার ভিত্তি না? ছাত্ররা আমার ভিত্তি না? এই ছাত্র ছাত্রীরা যদি আমার না থাকে তাহলে কি তাদেরকে আমি পড়াতে পারবো? আমাকে পড়ানো পসিবল? আমি কি বেঞ্চকে পড়াবো, আমার ফ্যানকে পড়াবো, লাইটকে পড়াবো, দেওয়ালকে পড়াবো? নিশ্চয়ই না। আমার পড়ানোর ভিত্তিটা কি? ছাত্র। ওই ছাত্ররা হচ্ছে কি? ভিত্তি। এই জন্য শিক্ষক ছাত্রদের পড়াচ্ছে, এই ছাত্র একইভাবে কিন্তু এটা কর্মও বটে। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এক্স্যাক্টলি ভিত্তিটা কি বা কর্মটা কি। কিন্তু বন্ধুরা কথা কিন্তু এখানে শেষ না। কথাটা হচ্ছে আমি ঢাকা গেলাম, আমি কোথায় গেলাম? ঢাকা গেলাম। কনফ্লিক্টটা এখানেই লাগে। সমস্যাটা হচ্ছে খুব ভালো করে তোমাদের এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা এখন খুব ভালো করে বুঝতে হবে। বসির বই পড়ে আর আমি ঢাকা গেলাম, যুক্তিটা কিভাবে হয়? বই যদি না থাকতো তাহলে কি কাজটা কি করা যেত? না। বই ভিত্তি, ভিত্তি না হলে কাজ করা পসিবল না। যত যাই কিছু হোক ভিত্তি ছাড়া কাজ করা পসিবল না। কিন্তু দেখো এখানে ঢাকা রয়েছে, ঢাকা যদি থাকে তাহলে ঢাকাটা তোমাদের কি হবে? ঢাকাটা এখানে কিন্তু ভিত্তি হচ্ছে। কেন? কারণ আমি ঢাকা গেলাম, ঢাকা যদি নাই থাকতো, স্থানটাই যদি না থাকতো তাহলে কি হবে? কর্ম হতো। তার মানে কি ঢাকাকে আমি কর্ম বলবো? না বন্ধুরা, এখানেই সমস্যা। ঢাকাটাও কিন্তু এখানে ভিত্তি, ঢাকাটাও কি এখানে ভিত্তি, কিন্তু ঢাকা ভিত্তি হওয়া সত্ত্বেও কর্ম হবে না। কেন হবে না? দারুণ একটা লজিক রয়েছে, এই লজিকটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে একটা কথা তোমাদের মাথায় ঢুকাতে হবে, মনে রাখবা, সবাই একটু লিখে রাখো, স্থান আর সময়, স্থান সময় কর্ম হয় না। স্থান সময় কি হয় না? কর্ম হয় না। এই কথাটা মাথায় রাখতে হবে। কথা কি বুঝতে পারলে? স্থান সময় কখনোই কর্ম হবে না। তাহলে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে স্থান সময় যদি কর্ম না হয় তাহলে স্থান সময় কি হবে? মনে রাখতে হবে, স্থান অথবা সময় যদি হয় তাহলে সেটা অবশ্যই হয় অপাদান হবে আর না হলে অধিকরণ হবে। কথা কি বুঝতে পারলে? আচ্ছা, এখানে বারণ একটা কথা বলে, স্যার মেয়েরা চিরুনি দিয়ে মাথার উকুন খুঁজে। হ্যাঁ, ছেলেরাও খুঁজে, এদের মাথায় কিন্তু উকুন আসে। আচ্ছা, এখন হাশেম একটা প্রশ্ন করছো, স্যার চিরুনি তো কর্মকারক হওয়ার কথা না? আচ্ছা, চিরুনি কর্মকারক হওয়ার কথা কি না? না, চিরুনি কর্মকারক হবে না। হাশেম, চিরুনি কোন কারক হবে সেটা নয় একটু পরেই আলোচনা আসছি, একটু ওয়েট করতে হবে, আশা করি তুমি বুঝতে পারবা। এখন আমি যে কথাটা বলছিলাম, এই যে যেহেতু ঢাকাটা কর্ম হবে না। কেন হবে না? তার উত্তর হচ্ছে এখানে। মনে রাখবা, দুনিয়াতে যত স্থান এবং সময় আছে তারা কখনো কর্ম বোঝায় না। আমি আবারও বলছি, দুনিয়াতে যত স্থান এবং সময় আছে তারা কর্ম বোঝায় না। তার এই যে একটা নোট, এই নোটটা দয়া করে ভালো করে খেয়াল করো। তাহলে স্থান সময়গুলো কি হয়? স্থান সময়গুলো যেটা হয় সেটা হচ্ছে যে স্থান এবং সময় হয় অপাদান হবে আর না হলে অধিকরণ হবে। আগের চারটা মানে কর্তা, কর্ম, করণ এবং হচ্ছে সম্প্রদান, এগুলো হবে না। স্থান সময় হলে এক টানতে আমি বলে ফেলবো কি ওটা হয় অপাদান আর না হলে অধিকরণ। এই কথাটা মাথার মধ্যে ঢোকাতে হবে। কথা কি বোঝা গেল? তাহলে এখানে ঢাকাটা কি হবে না? স্থান, এই কারণে কর্ম হবে না। বেসিক কথা, এই বেসিক কথাটা একটু দয়া করে মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদের যদি কথা আরেকটু বাড়াই, সেটা হচ্ছে যে এই যে আমি চিরুনির উদাহরণটা একটু আসতে চাই। অনেকে চিরুনির উদাহরণ নিয়ে অনেক অনেক কথা বলছো, ঠিক আছে? শাকিরুল বলছো অধিকরণ হবে। হ্যাঁ, ইয়েস, অধিকরণ হবে। আচ্ছা, প্লাবন তালুকদার তুমি উত্তর ঠিক দিয়েছো, হ্যাঁ অধিকরণ হবে। স্থান হলে তো অপাদান কারক হয়, হ্যাঁ অবশ্যই, আমি সে কথাই বলছি। হ্যাঁ, আদিপ
আদিপ তুমি বলছো স্থান সময় কর্ম নয়, না স্থান সময় কর্ম নয়। ওকে ঠিক আছে। মাহফুজা আক্তার তুমি বুঝতে পেরেছো। ওকে ওকে ঠিক আছে। নয়ন তুমি ক্লাস করছো, তুমি এটা জানিয়েছো। ওকে ধন্যবাদ। আমরা এখন আরেকটা কথা এগোবো, সেটা হচ্ছে চিরুনি নিয়ে অনেক অনেক কথা বলছো, চলো চিরুনির ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাই। চুল চিরুনি দিয়ে আছড়ায়। আচ্ছা আছড়ানো। এখন খেয়াল দেখো, এই যে চুল আছড়াচ্ছি, চুল আছড়ানোর জন্য আমার কি লাগছে? চুল এবং চিরুনি দুটাই। কিন্তু বন্ধুরা একটা কথা একটু তোমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে বলতো আমার এই আছড়ানোর জন্য সাহায্য করছে কে, চুল না চিরুনি? সবাইটা আমাকে জানো এটা। আচ্ছা রেহানা দিন তুমি বলছো কারকের পূর্ণরূপ কি? কারকের পূর্ণরূপ হচ্ছে ত্রিযোগ নখ। আচ্ছা এখন খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে এখানে আমার সবাই উত্তরটা সবাই একটু জানাও। এই উত্তরটা সবাই একটু জানাতে হবে। সেটা হচ্ছে যে আচ্ছা পারভেজ, পারভেজ বলছো কারক বলতে কি বোঝায়? ওকে এখন পারভেজ তোমার এই উত্তরটা আমি একটু ক্লাসে শেষে দিলে মনে ভালো হয়। তোমরা সবাই একটু মাথায় রাখো, ক্লাসের একদম শেষ মুহূর্তে আমি এই কথা নিয়ে আলোচনা করব যে বেসিক্যালি কারকটা কাকে বলে। এটা আমি এখনো বলিনি, কারণ কি শুরুতে বললে কারকটা আমার কাছে মনে হয় না খুব একটা যৌক্তিক একটা সংজ্ঞা দাঁড়ায়। যদি তোমরা একদম ক্লাসের শেষ অবধি থাকো, চমক থাকলো যে ক্লাসের শেষ অবধি পর্যন্ত যারা থাকবা তারা কারকের সংজ্ঞাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বোঝানোর চেষ্টা করবে এবং তোমাদের মুখস্থ করিয়ে ছাড়বে ইনশাল্লাহ, এবং তোমরা অনেকে বোঝাতে পারবা। আচ্ছা আচ্ছা রাকিব হাসান বলছো আমি ঢাকা যাবো, এই বাক্যে কর্ম কি? না এই বাক্যে কর্ম নেই তো। দেখো রাকিব হাসান সব বাক্যে কর্ম থাকতে এমন কোনো কথা নেই তো, আছে না? আচ্ছা ঠিক আছে। জাকির হোসাইন থেকে শুরু করে অনেকে, রাহেন আজিম, তারপর হচ্ছে মামিয়া, তারপর হচ্ছে তাসির, জওয়াদ, সামিরুল, আয়েশা, সবাই উত্তর দিচ্ছে চিরুনি। ফারহান হেলেন, ফারহানা এলেন, দুঃখিত ফারহানা এলেন, তুমিও সবাই উত্তর দিচ্ছ একদম ঠিকঠাক। এখন দেখো আসলেই তাই, কে সাহায্য করছে? চিরুনি। নিশ্চয়ই চুল আসানোর জন্য কি কখনো চুল নিজে সাহায্য করে? না, চিরুনি সাহায্য করে। তাহলে যে সাহায্য করে তাকে বলা হয় করণ। তাকে কি বলা হয়? করণ। করণটা আমরা কিভাবে বুঝবো? দেখো করণ বোঝার সিস্টেম হচ্ছে যে সাহায্যকারী, মনে রাখবা সাহায্যকারী, যে সাহায্য করে, সাহায্য, তারপর হচ্ছে কি বলা যায়, কোন একটা উপায় বা কোন একটা মাধ্যম বা কোন একটা সহায়ক, যদি এই কথা পাও, যদি তুমি এইগুলো পাও তাহলে তুমি তাকে কি বলবা? তাহলে তুমি সবসময় তাকে কি বলবা? তাহলে হচ্ছে তুমি তাকে করণ বলবা। ঠিক আছে? আচ্ছা এখন তোমাদেরকে একটা জিনিস একটু বোঝাবো, সেটা হচ্ছে কর্মের ক্ষেত্রে। কর্মে তোমাদের আরেকটা জিনিস বোঝাতে চাই, সেটা হচ্ছে যে বাবা আমাকে কলম দিলেন। এই বাক্যের মধ্যে আমাকে এবং কলম এই দুইটাই কিন্তু কর্ম, বুঝতে হবে। কাকে দিয়েছে? আমাকে এবং কলম। আমি এবং কলম না থাকলে কিন্তু দেওয়া পসিবল হতো না। তবে এই দুটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা বন্ধুরা সবাই একটু বোঝার চেষ্টা করো। কলম এটা হচ্ছে একটা বস্তু, আর আমাকে এটা হচ্ছে প্রাণী। মনে রাখতে হবে যখন বস্তু হয় তখন সেই কর্মটাকে বলা হয় হচ্ছে মুখ্য কর্ম। মুখ্য মানে কি? মুখ্য মানে হচ্ছে প্রধান। মুখ্য মানে কি? প্রধান। আর যখন সেটা প্রাণী হয় তখন সেটাকে বলা হয় গৌণ কর্ম। গৌণ মানে কি বন্ধুরা? অপ্রধান। তাহলে যখন কর্মটা বস্তু হবে, যখন কর্মটা বস্তু হবে তখন সেটা মুখ্য হবে। বস্তু হলে কি হয়? মুখ্য। একদম এই কথা মাথায় রাখতে হবে, বস্তু হলে মুখ্য, বস্তু হলে মুখ্য, বস্তু হলে কি হবে? মুখ্য। আর যখন প্রাণী হবে তখন সেটা কি হবে? গৌণ। আর আরেকটা কথা যদি না বুঝতে পারো তাহলে আর একটু সহজ করে বলে দিই, বস্তু ছাড়া দুনিয়াতে যত কর্ম আছে সবই হচ্ছে গৌণ। এক কথা শেষ।
বস্তু ছাড়া বাদ বাকি সব কি হবে, গৌণ হবে। এই কথাটা মাথায় রাখার চেষ্টা করতে হবে। তাহলে এই যে দুই প্রকার কর্মটা কিন্তু দয়া করে কেউ ভুল করবে না। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন চলো, হ্যাঁ, মাহমুদ হক আদি বলতে ব্যক্তি হচ্ছে গৌণ আর বস্তু হচ্ছে মুখ্য। হ্যাঁ, ব্যক্তিবাচক গৌণ হলে, আর তোমার বানান ভুল হয়েছে আদি, গৌণ বানানটা গৌণ হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। চিরুনি দিয়ে চুল আশ্রয়, এই বাক্যে চুল তো ভিত্তি, কারণ চুল না থাকলে কি আশ্রাবো, সেক্ষেত্রে এটা কি কর্ম? ইয়েস, রাকিব হাসান, এটা কর্ম। ওকে, প্লাবন তালুকদার, কেন স্যার? কেন কর্ম কত প্রকার? কর্ম দুই প্রকার। এই যে দেখাচ্ছিলাম, কর্ম হচ্ছে দুই প্রকার। এই হচ্ছে একটা মুখ্য, এই একটা কর্ম, আর এটা গৌণ, এটা আরেকটা কর্ম। ঠিক আছে, এই দুইটা কর্ম, দুই প্রকার। আচ্ছা, প্লাবন তালুকদার, তুমি কি প্রশ্ন করেছো আমি বুঝতে পারিনি। কেন স্যার? শুধু কেন স্যার লিখেছো, কিসের কেন স্যার আমি এই কথাটা বুঝতে পারিনি। ঠিক আছে, একটু প্রশ্নটা ঠিক মতো করতে হবে। স্যার কর্ম কি আর একবার বুঝাবেন? আচ্ছা, হাসান মাহাদি, কর্ম কিন্তু নিয়ে আলোচনা এখানে শেষটা। কর্মের আলোচনা করণেও চলবে, কর্মের আলোচনা অপাদান অধিকরণেও চলবে, কর্মের আলোচনা সম্প্রদানে চলবে। অতএব তুমি ক্লাস করতে থাকো, কর্মের আলোচনা এখানে শেষ হচ্ছে না, একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। আর আমি কিন্তু বলেছি ক্লাসের শেষে কারক কাকে বলে এটা বোঝাবো। ওয়েট, যারা ক্লাসে শেষ পর্যন্ত ওয়েট করবা তারা কিন্তু কারকের সংজ্ঞাটা একটা নতুন ধরনের সংজ্ঞা, বা তোমাদের সহজ হয় একদম ভিতরে একদম গিলিয়ে দিব একদম। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এবার চলো আমরা করণ নিয়ে একটু আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে যে, আমি একটা কথা প্রায় তোমাদের বলে থাকি, সেটা হচ্ছে যে বাক্য কিভাবে আমি ডেলিভারি দিচ্ছি তার উপর নির্ভর করে আসলে কোন কর্তা হয়, মানে কোন কারক হয়, এটার উপর নির্ভর করে। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আমি, খেয়াল করে দেখো, আমি মাছ দিয়ে ভাত খাই। কাকে দিয়ে খাচ্ছি? মাছ দিয়ে। যার মাধ্যমে খাচ্ছি বা যার উপায়ে খাচ্ছি সেটা হচ্ছে করণ হয়। কি হবে? করণ। আর কি খাচ্ছি? ভাত। ভাত যদি না থাকলে খেতে পারতাম না, ভাতটা হচ্ছে ভিত্তি, ভাত হচ্ছে কর্ম। কথা কি বুঝতে পারলে? এখন এখানে মাছ কি হচ্ছে? করণ। কি কথাটা বোঝা গেল বিষয়টা? মাছ কি হচ্ছে? করণ। এখন এই মাছ যদি আমি এখন কথাটা যদি বলি, এই মাছটাকে আমি যদি বলি আমি মাছ খাই, আমি মাছ খাই, এইটা আমি বললাম আমি মাছ খাই। আমি কি খাই? মাছ খাই। এই মাছটা এখানে কি হয় বলতো? মাছ কি মাছ দিয়ে খাই এরকম বলেছি আমি মাছকেই খাই। মাছটা এখানে ভিত্তি হবে। তাহলে এখানে মাছটা যেহেতু ভিত্তি, এখানে মাছটা হচ্ছে কর্ম হচ্ছে। তার মানে খেয়াল করে দেখো যে কথাটা আমি কিভাবে বলছি তার উপর বেসিক্যালি নির্ভর করছে যে আসলে কোনটা কি হবে। কথা কি বুঝতে পারলে? যেমন তোমাদের আরেকটা বাক্যে প্রায় একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে, সেই বাক্যটা লেখার চেষ্টা করি, ডাক্তার ডাকো। ডাক্তার ডাকো। অনেকেই ডাক্তারকে কি বলো? কর্তা বলো। কেন? কাজ কি? ডাকা। আচ্ছা, ডাকা কাজ কি ডাক্তার করেছে? ডাকা কাজ যদি ডাক্তার না করে থাকে, ডাক্তার তো করেনি, যে কাজ করে সে না কর্তা হয়। তো এখানে ডাকা কাজটা কি করলো? ডাক্তার করলো না, ডাক্তারকেই ডাকা হচ্ছে। ডাক্তার যদি না ডাকতো, ডাকতাম কাকে? ডাক্তার হচ্ছে ভিত্তি, এবং এটা কি? শূন্য বিভক্তি। কি হবে এটা বন্ধুরা? শূন্য বিভক্তি। কেন? দেখো, অনেকে এটাকে ষষ্ঠী বলতে পারো। বন্ধুরা মাথায় রাখতে হবে, এটা ষষ্ঠী না, এটা ষষ্ঠী না। কেন ষষ্ঠী না বুঝতে হবে। বন্ধুরা, বিভক্তি কোনটা? যেটা অতিরিক্ত হয়। আমি যদি বলতাম ডাক্তার কে ডাকো, এই কেটা অতিরিক্ত হতো, বাট এখানে মূল শব্দ তো ডাক্তার। ডাক্তার কি এটা কি অতিরিক্ত? র কি অতিরিক্ত? মূল কি ডাক্তার? নিশ্চয়ই না। ডাক্তার এটা হচ্ছে মূল। বিভক্তি কাকে বলা হয়? যেটা অতিরিক্ত হয় সেটা তো বিভক্তি হয়। কি বন্ধুরা বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো এখন মাথায় রাখতে হবে, তাহলে এই ডাক্তার ডাকো, ডাক্তার হচ্ছে কর্ম। এখন আমি যদি বলি যে সালামকে দিয়ে, সালামকে আমার জায়গার উপর লিখছি, সালামকে দিয়ে ডাক্তার ডাকো। তাহলে এই যে সালামকে দিয়ে, তার মানে কি? সালামকে দিয়ে ডাকাচ্ছি,
তাই না? সালামের মাধ্যমে ডাকানো হচ্ছে। তাহলে এই ডাকটা দিচ্ছে কে? সালাম দ্বারা। সালামকে দিয়ে ডাকাচ্ছি, সালামের মাধ্যমে ডাকানো হচ্ছে, সেক্ষেত্রে এটা করণ হবে। তো এই কথাটা একটু দয়া করে বুঝতে হয়। তাহলে আমি যদি এখন বলি, আরো কয়েকটা যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে ফুলে ফুলে ঘর ভরেছে। আচ্ছা, ঘরটা ভরাইছে কে? ফুল। একটা কথা বলো তো, ফুল জীবনে কোনো ঘর ভরাতে পারে? ফুল কি কোনো কাজ করতে পারে? ঘরটা যদি ফুল দিয়ে সাজানো হয় তাহলে অবশ্যই কোনো মানুষ করেছে, ফুল কখনো করতে পারে না। তাহলে এই যে সাজানো কাজটা বা ঘর ভরানো কাজটা, এই ঘর ভরানো বা সাজানো এই কাজটা কার দ্বারা হয়েছে? ফুল দিয়ে হয়েছে, ফুলের মাধ্যমে হয়েছে। যেহেতু ফুলের মাধ্যমে হচ্ছে, এখানে একটা প্রশ্ন কি করছো রাহাত, ডাক্তার এখানে প্রথম আর শূন্য। হ্যাঁ, ডাক্তার এখানে শূন্য হবে। ইয়েস, ডাক্তার এখানে শূন্য, কারণ ওর সাথে উদ্বৃত্ত কোনো বিভক্তি নেই। আচ্ছা, এই আলোচনা চলে যায়। যেহেতু ঘর ভরানো হয়েছে, ঘর কি দিয়ে ভরানো হয়েছে? ডাক মানে ফুল দিয়ে। এই যে ফুল দিয়ে হলো, তাহলে ফুলটা কি হবে বন্ধুরা? ফুলটা হচ্ছে এখানে করণ হবে। আমি একটা কথা বারবার একটু মাথার মধ্যে ঢোকাতে হবে, যে যার সাহায্য দিয়ে হচ্ছে, যার মাধ্যমে হচ্ছে। এখন তুমি খেয়াল করে দেখো যে মন দিয়ে বিদ্যা উপার্জন করো, মন দিয়ে। কি দিয়ে করতে হবে? মন দিয়ে। মন দিয়ে পড়াশোনা করো। কি দিয়ে পড়াশোনা করো? মন দিয়ে করো, মনের দ্বারা করো। চেষ্টায় সব হয়। আচ্ছা, সব হয় কি দিয়ে? চেষ্টা দিয়ে। চেষ্টার মাধ্যমে হচ্ছে, যার মাধ্যমে হয়, যার সাহায্য হয়, সেটা কি হয়? করণ হয়। এই কথাটা বোঝার চেষ্টা করছি। তাহলে এই কথাগুলো বুঝতে, ছাত্ররা বল খেলে। ছাত্ররা কি খেলে? বল খেলে। কি দিয়ে খেলছে? বল দিয়ে খেলছে। বলটা করণ হচ্ছে। যার মাধ্যমে হয়, যার দ্বারা হয়, সেটা বেসিক্যালি কি হয় বন্ধুরা? সেটা হচ্ছে করণ হয়। এই কথাটা বুঝতে হয়। তাহলে এই সাধারণত কর্ম আর করণের মধ্যে অনেক কনফ্লিক্ট লাগে। আমি তোমাদেরকে বরাবরই বলি, যার মাধ্যমে কাজ হবে, যার দ্বারা কাজ হবে, সেটা কি হবে বন্ধুরা? সেটা হচ্ছে কর্ম হবে, মানে যার দ্বারা হবে সে করণ হবে। শিকারী বিড়াল গোফে চেনা যায়। শিকারী বিড়াল গোফ বড় হয়, গোফ দিয়ে চেনা যায়। চিনছি কি দিয়ে? গোফ দিয়ে। এই গোফটা হচ্ছে করণ, কারণ গোফের মাধ্যমে চিনছি। ফলে বৃক্ষের পরিচয়। বৃক্ষটাকে চিনতে পারি কি দিয়ে? ফল দিয়ে। ফলের মাধ্যমে চিনতে পারি। কথা বুঝতে পারলে? আর কি চিনতে পারি? বৃক্ষ। দেখো, ফলে বৃক্ষের পরিচয়, আমি জিনিসটা লিখি একটু তোমাদেরকে। ফলে বৃক্ষের পরিচয়, এখানে অনেকবার পরীক্ষা আসে। পরিচয় চেনা যাচ্ছে, পরিচিত। পরিচিত হচ্ছে কি দিয়ে? ফল দিয়ে। আর কাকে চিনছি? বৃক্ষকে দিয়ে। তাহলে সাহায্য হচ্ছে কার দ্বারা? সাহায্য পাচ্ছি কার দ্বারা? সাহায্য পাচ্ছি হচ্ছে ফলের মাধ্যমে। বন্ধুরা একটু বলো, সাহায্য পাচ্ছি কার মাধ্যমে? ফলের মাধ্যমে। তাহলে ফলটা কিন্তু হচ্ছে করণ। আর বৃক্ষ, কাকে চিনছি? বৃক্ষকে চিনছি। বৃক্ষ দ্বারা চিনছি? নিশ্চয়ই না। চেনার জন্য কি বৃক্ষ আমাকে কোনো সাহায্য করছে? চেনার জন্য কি বৃক্ষ কোনো সাহায্য করছে আমাকে? বৃক্ষ কি কোনো উপায়, বা বৃক্ষ কি কোনো মাধ্যম, বৃক্ষ কি কোনো সহায়ক? নিশ্চয়ই না। বৃক্ষ কি না কোনো সহায়ক? না। তো এই জন্য বৃক্ষটা হবে হচ্ছে কর্ম, কারণ সে হচ্ছে ভিত্তি। কারণ বৃক্ষ যদি না থাকতো, চিনতাম কাকে? কথা কি বুঝতে পারলে? এই জন্য এই কথাগুলো বুঝতে হয়। যার সাহায্যে, যার দ্বারা কাজটা করা হয়, সেটা হচ্ছে সবসময় করণ হয়। তো এই কথাটা যদি মাথায় রাখা হয়, তাহলে কিন্তু কর্ম আর করণের ভিতরে যে তোমাদের কনফ্লিক্ট লাগে, এটা কখনো লাগবে না। এখন তোমাদেরকে আমি একটা উদাহরণ দিব, যে উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে বেসিক্যালি কারক কাকে বলে। সর্বশেষ আমি তোমাদের এই জিনিসটা একটু ভালো করে বোঝাই। যারা ওই যে শেষে ক্লাস এখনো পর্যন্ত ওয়েট করছো, যারা তোমরা এখনো পর্যন্ত ক্লাসে ওয়েট করছো যে কারক কাকে বলে। আচ্ছা, বস্তু মুখ্য কর্ম কেন? মনে রাখবা, দুনিয়ার সকল বস্তুগুলাই মুখ্য কর্ম হয়। বস্তুগুলাই মুখ্য কর্ম হয়, কারণ বস্তুগুলো হচ্ছে প্রধান কর্ম, আর প্রাণীগুলো হচ্ছে অপ্রধান থাকে। তো ওই বস্তু যেহেতু প্রধান, বস্তুগুলা প্রধান কর্ম হয়, এই জন্য ওগুলোকে বলা হয় মুখ্য। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, আমরা আমার ক্লাস ক্লাস যখনটা মাঝখানে ছিল, তখন তোমাদের একটা ওয়াদা করেছিলাম যে কারক কাকে বলে বোঝাবো। দয়া করে একটু ক্লাসে থাকো, তোমাদের এই চমকটা খুব সুন্দর করে বুঝিয়ে দেই। আশা করি আমি না, তোমরা যখন অন্য কাউকে পড়াতে যাবে, তোমরাও কিন্তু বোঝাতে পারবে যে কারক কাকে বলে। ঠিক আছে? চলো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। সেটা হচ্ছে বাবা বাবা
আমাকে বাবা আমাকে কি লেখা যায় জিনিসটা দিলে তোমরা অনেক বুঝতে পারবে। বাবা আমাকে বাবা আমাকে কলম দিল, আমি এটাকে বুঝাই। হ্যাঁ, বাবা আমাকে কলম দিল। এখন দেখো এই যে দিল, দিল এটা কি? ক্রিয়া। কলম এই দুটোই হচ্ছে কর্ম। বাবা কি? কর্তা। এখন খেয়াল করে দেখো, এই যে বাবা আর কর্তা আর কর্ম হচ্ছে আমাকে, আর কলম, আর ক্রিয়া হচ্ছে কি? দিল হচ্ছে ক্রিয়া। এখন খেয়াল করে দেখো, আমরা এখানে কি পড়ছি? কারক পড়ার চেষ্টা করছি। কারকটা হচ্ছে, সবার মাথায় রাখতে হবে, দিল এটা কি? ক্রিয়া। এই ক্রিয়াপদের সাথে এর সম্পর্ক কি? কর্তা। তারপর ক্রিয়ার সাথে এই আমাকে আর কলমের সম্পর্ক কি? কর্ম। তাহলে খেয়াল করে দেখো, এটা কি একটা বাক্য? এটা কি একটা বাক্য? বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোকে কারক বলে। আবার বলি, বাক্যে ক্রিয়াপদের সাথে, এটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সাথে সম্পর্ক কি? এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এই ক্রিয়াপদের সাথে অন্যান্য যে পদগুলা, এগুলো তো পদ, অন্যান্য পদের যে সম্পর্কগুলা, এগুলো বেসিক্যালি রিলেশন। পদটা একটা রিলেশন, কর্ম একটা রিলেশন। বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য যে পদ, সেই পদের সম্পর্কগুলোকে কারক বলে। আমি যার দিকে যখন ইশারা করব তখন এটা বুঝতে হবে। আমি আবার বলছি, একটা কথা 3-4 বার আমি বলবো, ভালো করে বুঝতে হবে যে বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদ, কার দিকে হাত দিয়েছি? বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য যে পদ, তাদের যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোকে আমরা কি বলি? এই সম্পর্কগুলোকে আমরা কারক বলি। তাহলে এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাকে আমি মুখস্থ করেছি না, এই সংজ্ঞাটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে বেসিক্যালি এই সংজ্ঞা এখান থেকে বের করা যায়। আমি শুরুতেই যদি সংজ্ঞাটা তোমাকে বলতাম, তুমি অবশ্যই বুঝতে না। তবে আজকের ক্লাসে কিন্তু আমরা এখন সম্প্রদায় এবং অধিকরণটা বোঝাতে পারিনি। আজকে প্রথম পর্ব ছিল। কারক বিভক্তি যে দ্বিতীয় পর্ব ক্লাসটা খুব শীঘ্রই আসবে। তোমরা অনেকেই প্রশ্ন করবে যে নেক্সট ক্লাসটা কবে। নেক্সট ক্লাসটা খুব শীঘ্রই তোমরা জেনে যাবে। 2-1 দিনের মধ্যেই ক্লাসটা চলে আসবে। তো যখন 2-1 দিনের মধ্যেই ক্লাসটা হবে, অবশ্যই তোমরা আমাদের লাইভ গ্রুপে পোস্টার এবং রুটিনের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। পার্সোনালি আমি পোস্টার এবং রুটিনটা আমি পোস্টার দিয়ে থাকি, আমার এটি থেকে যায়। আর 10 মিনিট স্কুলের লাইভ গ্রুপ থেকে আমাদের রুটিনটা দেওয়া হয়। সেই রুটিনে শুধু আমার ক্লাস না, আরো অন্যান্য ভাই আপুদের যে ক্লাস আছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা। তো আশা করি খুব শীঘ্রই ক্লাসটা আসবে তোমাদের। আর তোমাদের আরেকটা কথা হচ্ছে যে উপরে তোমাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটা, আচ্ছা সম্পর্ক না হলে, আচ্ছা এটা খুব ভালো একটা প্রশ্ন করেছো। এই প্রশ্নটা কি করেছো? প্লাবন তালুকদার। প্লাবন তালুকদার, সম্পর্ক না হলে কি হয়? ওকে, ক্রিয়ার সাথে সম্পর্ক না হলে অবশ্যই কিছু একটা হয়। সেই উত্তরটা আজকে না দিই, আগামী ক্লাসে সেই চমকটা রেখে দিই। সেটার একটা ব্যাকরণিক ভালো উত্তর রয়েছে। সেই ব্যাকরণিক উত্তরটা আমরা ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে দিব, এখন না। কারণ এই তোমার এই উত্তর, তোমার প্রশ্নটা যেরকম প্লাবন তালুকদারের প্রশ্ন যেরকম খুব গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা এত শর্ট করে দিলে তোমরা বুঝতে পারবে না। শর্টকাটটা অনেক বড় করে ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে দেওয়া হবে এবং খুব ব্যাকরণের একটা সলিউশন রয়েছে। আমি এখন তোমাদের যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই ক্লাসটার দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে। আর তোমাদের যে কয়েকটা কথা শেষের দিকে বলে রাখবো, আমাদের এই ক্লাসটা কিন্তু সাপোর্টেড বাই গুড লাকের পক্ষ থেকে হচ্ছে। আর আমাদের উপরে ক্যাপশনে আমাদের 10 মিনিট স্কুলের একটা অ্যাপ লিংক দেওয়া আছে। এই অ্যাপটা তোমরা যদি নামিয়ে ফেলো, তাহলে তোমরা সকল একাডেমিক ভিডিও ক্লাস 1 থেকে শুরু করে 12 মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং অন্যান্য কোর্স এবং পাশাপাশি অন্যান্য যে ব্লগ, পাশাপাশি অন্যান্য লাইভ ক্লাস, সবকিছু তুমি একবারে পেয়ে যাবে। বন্ধুরা, যদি সকল নোট, ক্লাস, কোর্স একবারে যদি সকল সমাধান পেতে চাও, তো অবশ্যই আমাদের উপরে দেওয়া যে লিঙ্কটা, সেই লিঙ্কটা তুমি টেন স্কুলের অ্যাপটা নামিয়ে ফেলো। বন্ধুরা, আশা করি অ্যাপটা তোমাদের অনেক উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। নিশ্চয়ই সামনের ক্লাসে অপাদান, অধিকরণ এবং সম্প্রদান নিয়ে আরো দারুণ দারুণ লজিকটা তোমাদের সামনে আসবো। দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো সবাই, গুড লাক।